কথা বলছিলেন, আজকে জামায়াত ইসলামী আমির বিরোধী দলের নেতা তিনি বলেছেন সংবিধান সংস্কার গঠনের যে সংকট এটি যদি সংসদের ভেতরে সমাধান না হয় তাহলে তারা রাজপথে যাবেন। আপনার কাছে কি মনে হয় রাজপথে যদি এই ব্যাপারটি নিয়ে আন্দোলনে যাওয়া যায় আসলে সাধারণ মানুষ আসলে কতটা বুঝবে বা এই আন্দোলন আসলে কতটা গ্রহণযোগ্য হতে পারে? এখানে এটা ডিপেন্ড করবে যারা রাজপথে যাবে তাদের সাংগঠনিক দক্ষতা এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা এগুলোর উপর। যেমন আপনি যদি সাদামাটা ভাষায় বলেন যে আমরা কোটা বিরোধী আন্দোলন করতেছি, সাধারণ মানুষ বোঝে কোটা বিরোধী কি, কিসের কোটা, কোটাই তো অনেকে বোঝে না। আসলে এরকম সেই আন্দোলনে তো মানুষ সম্পৃক্ত হয়েছিল কেন? ওই সময় তারা ইমোশনটাকে টাচ করতে পেরেছিল। এই লোকগুলি যারা আন্দোলন করেছিল তাদের সঙ্গে তাদের এক ধরনের সম্পৃক্ততা ছিল এবং তারা এটা তাদেরকে বোঝাতে পেরেছিল। এগুলি তো মূল ঘটনা। তো এখানেও যদি তারা বোঝাতে পারে আন্দোলনের লোক হবে, বোঝাতে না পারলে হবে না। কিন্তু আমি নিজে মনে করি রাজপথে যাক, এটা আমি চাই না। এটা আলোচনার টেবিলে শেষ করা উচিত। আর নতুন একটা সরকার আসছে, এখনই আপনি যদি শুরুতে রাজপথে যান সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নেবে না। সাধারণ মানুষটা আসলে টায়ার্ড, অনেক টায়ার্ড এবং কিছুটা হতাশ। তো এরা আর রাজি হতে চাইবে না। এই আলোচনাটা এখন ধরেন সাধারণ মানুষ নামলো না, তাতেই কি তাদের আন্দোলনের যে কারণটা এটা অর্থহীন হয়ে গেল? তাও কিন্তু না, ওইভাবে মনে করার কিন্তু কোনো কারণ নাই। এখন আমার মনে হয় যে দুই পক্ষে আলোচনার মাধ্যমে এটা করা উচিত। এখানে জেদের কোনো ব্যাপার না, যা যা চায় কিভাবে করবে যাই না, দুই পক্ষের সঙ্গে তো সম্পর্ক ভালোই। আমি তো মনে করি যে জামাত এবং বিএনপির সঙ্গে কিন্তু যোজন যোজন দূরত্ব না, তারা কিন্তু একসঙ্গে অনেক দিন ঘর সংসার করছে, অনেক দিন। আমরা তো দেখছি তারা একই মানে ক্যাবিনেটে দিনের পর দিন তারা বসছে, আলোচনা করছে। তো তাদের মধ্যে অত দূরত্ব নাই, কিন্তু যতটা দূরত্ব জামাতের সঙ্গে আওয়ামী লীগের, যতটা দূরত্ব আওয়ামী লীগের সঙ্গে জামাত বিএনপির, অত দূরত্ব কিন্তু জামাতের সঙ্গে বিএনপির না। কাজে আমি যেটা শুরু থেকে বলছিলাম, আমার প্রত্যাশা জামাতের সঙ্গে এনসিপি যুক্ত হওয়ার পরে কি সেই পরিস্থিতি এখন আছে? অনেকে তো বলছে যে এনসিপি অনেকখানি প্রভাবিত। এনসিপি আসলে কিছু না রে ভাই। আমি আপনাদের এখানে বহুদিন বসে বলছি না যে এনসিপি একটা আসলে বেশি জিততে পারবে না, অথবা একটাও জিততে পারে, বলছি না? জামাতের সঙ্গে না থাকলে, জামাত তাদের সঙ্গে না থাকলে তাদের ওরকম নিত। আচ্ছা, হয়তো একটা জিততো কি জিততো না আমার সন্দেহ আছে। কাজে এনসিপি ওরকম না, যতটা বাজে, যতটা শব্দ হয়, যতটা উচ্চারণ হয়, ওই দল অতটুকু জনসমর্থন এনসিপির সঙ্গে নাই। এনসিপির জনসমর্থন দিনকে দিন কমতেছে, আগামীতে আরো কমবে, আরো কমবে। এটা স্বাভাবিক। স্বাভাবিক মানে কি, মানুষ একটা দলকে কি কারণে সমর্থন করবে ভাই? কিন্তু তাদের এমপি যখন একটা ফেসবুকে লাইভ দেয় তখন খুব আলোচনা হয়, তো খেজুর নিয়ে আলোচনা হয় তো হওয়ার পরেও অনেক কিছু আলোচনা হয়। বলে এক এমপি জামাত, ওদের এমপি পাস করে 6 জন, ওই 6 জন দেয় নাকি? ওই আলোচনা হয় যে তুমি খেজুরে হিসাব দিচ্ছ, তুমি যত টাকা দিয়ে অফিস ভাড়া করেছো, ওই অফিসে টাকা কোথেকে আসে, এই হিসাব দেও না কেন? ওই হিসাবে হয়, ওই আলোচনা হয়। তোমাদের এক এমপি যে নাকি বলেছিল যে তাদের গ্রামের সবচেয়ে দরিদ্র ঘরটা তাদের, সে যখন 3 মাস পরে বলে আমাদের গ্রামের সবচেয়ে সমৃদ্ধ ঘরটা আমাদের, তখন তোমরা কিছু বলো না কেন? ওই আলোচনা হয়। এবং সে বলে তার বাইরে নাকি 3-4টা পুকুর আছে, তার বাপ বিরাট বড় লোক, তার বাপ আবার তার সঙ্গে ইলেকশন করছে। ওই ইলেকশনে দেখা গেছে তার বাপের সম্পদের পরিমাণ হলো 22 লাখ টাকা, আর যে পুত্র তার সম্পদের পরিমাণ হলো 98 লাখ টাকা। কোথেকে আসতো তার টাকা? সে কি চাকরি করছে? এটা নিয়ে আলোচনা হয়। কাজে একটা আলোচনাকে পজিটিভ ধরলে বাকিগুলিকে আপনি বাদ দিয়ে দিবেন তাও তো না, ওগুলো আলোচনা। জি, একজন দর্শক আছে, ফোনটা একটু নিয়ে নিতে আসছে। হ্যালো, জি জি, আপনার নামটি বলে প্রশ্ন করেন। আমি মহিউদ্দিন আহমেদ ভোলা থেকে বলছি। জি মহিউদ্দিন সাহেব বলেন। আমার প্রশ্ন হলো, বিএনপি একটা মুক্তিযুদ্ধের সরকার দাবি করে, কিন্তু যারা মানবতা বিরোধী অপরাধের জন্য যাদের ফাঁসি হয়েছে তাদের নাম সংসদের প্রথম ইয়াতে শোক প্রস্তাবে কিভাবে আছে? জি ধন্যবাদ। আপনার প্রশ্ন বুঝে আরেকজন আছেন, নামটি বলে প্রশ্ন করেন। হ্যালো, পঞ্চম জাতীয় নির্বাচন হয়। তখন কিন্তু প্রতিটা নির্বাচন হওয়ার পর প্রতিটা দল, সরকারি দল এবং বিরোধী দল মিলে সংবিধান সংশোধন করলো, একাদশ এবং দ্বাদশ সংবিধান সংশোধন করলো। করার পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে উনার প্রধান বিচারপতি পদে আবার
চলে গেল, প্রধান বিচারপতি মানে প্রতিষ্ঠিত হইল। আবার গণতন্ত্রের পক্ষে মনে করেন যে নির্বাচিত মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হইল এবং 3টা গণভোট হয়েছে। এরশাদের আমলে হয়েছে, খালেদা জিয়ার আমলে 91 সালে, জিয়ার আমলে হয়েছে। তখনকার গণভোটটা ছিল কিন্তু একটু পরিপ্রেক্ষিত আলাদা, আর এবারকার গণভোটটা হলে কিন্তু আলাদা। সংবিধানে 48, 142 অনুচ্ছেদে গণভোট আছে, কিন্তু শেখ হাসিনা তো গণভোটই রাখে নাই। এটা একটু বিস্তারিত আলোচনা আপনাকে জানতে চাচ্ছি। জি, মারদি মুমতাজ, আপনি কি জানতে চাই, আপনি আপনার বক্তব্য যখন কথা বলছেন, আপনি রাষ্ট্রপতির কথাটা বলছেন, যে রাষ্ট্রপতির বিষয়টি নিয়ে, যে বিরোধী দল রাষ্ট্রপতির আসলে তারা চাচ্ছে না যে রাষ্ট্রপতি থাকুক, বা সংসদে যে ধরনের প্রতিক্রিয়া তারা জানালো। আমি একটু ওইটা বলে, আজকে এই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটু কটাক্ষ করেই একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে আমাদের বিরোধী দলীয় বন্ধুরা সেই রাষ্ট্রপতির ভাষণ না শুনেই কক্ষ ত্যাগ করেছেন, সেটি তাদের ব্যাপার, কিন্তু সেই ভাষণের উপর আলোচনার জন্য তারা 50 ঘন্টা বরাদ্দ হোক সেটা চেয়েছেন। তিনি বলেছেন যে যদি আপনারা তার বক্তব্যই না শুনতে চান, তাকে নাই মানে, তাহলে তার বক্তব্য নিয়ে আবার 50 ঘন্টা আলোচনা করতে চান কেন চান? জি, এই অধিবেশনটার নামই কিন্তু রাষ্ট্রপতির আলোচনার ভাষণের উপরে আলোচনা। সুতরাং বিরোধী দল যেটা চেয়েছে এটা তাদের সাংবিধানিক দায়িত্ব এবং অধিকার। এখানে রাষ্ট্রপতির বক্তব্য শোনাও তো সাংবিধানিক একটা। দেখেন, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, যেটাকে স্বরাষ্ট্রমন্ত্রী আবার জবাবও দিয়েছেন যে আবেগ দিয়ে চলে না, তাই না? আমি ওখানে আসছি। প্রথম কথা হচ্ছে এটা সাংবিধানিক দায়িত্ব এবং অধিকার। আমি একটা কারণে রাষ্ট্রপতির সাথে ব্যক্তি নট দ্য চেয়ার, দ্য পার্সন, তার সাথে আমার নীতিগত ঝামেলা থাকতে পারে। আমি তাকে এই চেয়ারে দেখতে চাই না, কারণ তিনি এই জায়গাটা ডিজার্ভ করেন না, কারণ গণ অভ্যুত্থানের সময় তার ভূমিকা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। সেই কারণে আমি ব্যক্তিকে পরিবর্তনের জন্য আবেদন জানাতে পারি। আমি ব্যক্তির বক্তব্যের বিরুদ্ধে কথা বলবো না, বলি নাই, এবং আমি ব্যক্তির বক্তব্য নিয়ে আলোচনা করার অধিকার আমার আছে। এই জায়গাটাকে কটাক্ষ করার কি আছে এটা আমি বুঝলাম না। আমার মনে হয় যে এইটা ওই যে ভাই বলছিলেন না যে একটা জোর যার মুল্লুক তার, তো এখন আমি যা বলবো তাই যদি সংবিধান হয় তাহলে আমি তো অনেক কথা বলবো, কারণ আমার মনে হচ্ছে যে আমার কাছে অনেক পাওয়ার আছে। একটা কথা আমি একটু বলে শেষ করি, সেটা হচ্ছে যে দেখেন, আমরা অনেক সময় মনে করি যে মানুষ কি কোটা সংস্কার বুঝে। আপনি শহীদের লিস্টের দিকে তাকান, মানুষ কি পরিবর্তন বুঝে না? মানুষ কি কোটা সংস্কার বোঝে না? আপনি শুধু একটা সিনারিও খেয়াল করেন, বাংলাদেশের সর্বসাধারণ কি করেছে, ট্রেনে উঠে স্লোগান দিতে দিতে বাড়ি গেছে, এবং 2/3 বেশি মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। এরা কারা? কি বুঝে হ্যাঁ ভোট দিল? না ভোটের পক্ষে কিন্তু প্রচারণা কম ছিল না, প্রকাশ্যে হোক গোপনে হোক অনেক ধরনের প্রচারণা ছিল। আমি নিজেই 2 ধরনের কাগজ পেয়েছি। তাহলে সেখানে এই যে মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, এটার স্থান তো সবার উপরে। আমি এটাকে ইগনোর করার সাহস পাই কোথায়? যে এটাকে ইগনোর করতে থাকবে এবং করতেই থাকবে, সে এমন একটা সীমানায় না পৌঁছে যায়, এটা আমাদের কাছে আশঙ্কা, এমন একটা সীমানায় না পৌঁছায় যে এই হ্যাঁ ভোট এক সময় তার সামনাসামনি দাঁড়ায় যাবে। এটা তাকে মনে রাখতে হবে। মানে আপনার কি মনে হয় যে আসলে হ্যাঁ ভোট যারা ভোট দিয়েছে তারা সবাই এইটাকে একদম পুরোটা বুঝে ভোট দিয়েছে? 1 2 নম্বর, আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, যদি গণভোটের এটা যদি শেষ পর্যন্ত বাস্তবতা না হয়, আসলে কি সাধারণ মানুষের মধ্যে এটা এত ইম্প্যাক্ট ফেলবে যেটা একটা সরকারকে বিপদে ফেলতে পারে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে মানুষ হ্যাঁ ভোট চেয়েছে পরিবর্তনের জন্য, এবং যেদিন সংসদ সদস্যদের শপথ হলো সেদিন মানুষের কাছে এটা পরিষ্কার হয়েছে যে বিএনপি আসলে পরিবর্তন চায়টায় না। মানুষের কাছে পরিবর্তন এখন হচ্ছে ভালো কথা, নতুন চিন্তাভাবনা, আর পরিবর্তন যারা চায় না তারা হচ্ছে 24-এর আগের সরকারকে পছন্দ করছে এবং ওই সিস্টেমটাকে পছন্দ করছে। আমরা ওয়ারিড সিস্টেমটা নিয়ে, নইলে আমরা একটা মানুষকে পালায় যেতে দেখেই আমরা মনে করতাম তাহলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কিংবা ইন্টারিম সরকার এই বিতর্কেরই দরকার হতো না। আপনি হেডিংয়ে বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণাঙ্গ রায়টা এসেছে এবং এটা পজিটিভ, এটা তো জন আকাঙ্ক্ষারই প্রতিফলন। তাহলে এখানে এই জায়গার কোনো কিছুর দরকার ছিল না। তো আমরা যদি মনেই করতাম যে আমার সিস্টেমের দরকার নেই, সিস্টেম চেঞ্জের দরকার নেই, শেখ হাসিনা যে সরকার রেখে গিয়েছে, যে কাঠামো রেখে গিয়েছে, সেখানে শুধু খালি জায়গাগুলোতে আমি একটা করে মানুষ বসায় দিলাম, আর যিনি যান নাই তিনি এখানে থেকে যান। এই আবেগ দিয়ে সংবিধান চলে না, সরকার চলে না, এটাও যেরকম সত্যি, কিন্তু আবেগের কারণে সরকারকে আবার বিদায়ও নিতে হয়। এই দুঃখজনক সত্যিটাকে আমাদের মাথার সামনে রেখে কথা বলতে হবে, কাজ করতে হবে। আমার কাছে একটা জিনিস মনে হয়, আমার সামর্থ্য থাকলে আমি আমাদের 300 জন, এখন তো 300 জন নাই, 297 জন সম্ভবত আছেন, তাদের সবাইকে একটা ছবি বাঁধাই করে দিতাম। সেটা হচ্ছে গণভবনের দেয়ালগুলো যে ভাঙা,
এইটার ছবি বাধাই করে দিতাম যে এমন কিছু করবেন না যে আপনাকে এভাবে পালিয়ে যেতে হয় এবং আপনার ঘরবাড়ি মানুষ সেভাবে ভাঙে। এ কথাটা, এটা তো নিকটতর, তাই না? এটা আমাদের মনে রাখা উচিত। সংসদে খুব কাছেই। জি অবশ্যই। আরেকটা মাসুদ কালাম, আপনি একজন দর্শক ফোন করেছিলেন মহিউদ্দিন ভোলা থেকে। তিনি বলেছিলেন যে এই সংসদে যখন শোক প্রস্তাব নেওয়া হলো সেখানে যুদ্ধাপরাধের দায়ে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের নামও আছে, সেটি কতটা ঠিক হলো? দেখেন, শোক প্রস্তাবে অনেকের নামই আছে যেটা নাকি আমার পছন্দ হয় নাই, ওনারও পছন্দ হয় নাই। শোক প্রস্তাবটা গ্রহণ করেছে অথবা বর্জন করেছে অথবা প্রস্তাবটা উত্থাপন করেছে কারা? এরা কারা? জামাত প্রস্তাবটা উত্থাপন করছে, বিএনপি থেকে গ্রহণ করছে। এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে এই লোকগুলি আপনার মতামতের মূল্য দিচ্ছে না। আবার অনেকে পছন্দ হয়েছে, অনেকে পছন্দ হয় নাই। আমার পছন্দ হয় নাই। যেমন আমি মনে করি আরো অনেকের নাম, যেমন ধরেন আপনার ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তার নামে শোক প্রস্তাব আসে নাই। কিন্তু সিরাজুল আলম খান, আমাদের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে ওনার নাম ওতপ্রোতভাবে জড়িত ছিল, উনি তো এই সময় মারা গেছেন, ওনার নাম তো শোক প্রস্তাবে আসলো না। এমনকি মিস্টার নুরুল মজিদ হুমায়ুন শিল্পমন্ত্রী ছিলেন আওয়ামী লীগ আমলের, ছিলেন তো উনি তো একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, ওনার নামও তো আসলো না। সংসদ সদস্য ছিলেন, উনি সংসদ সদস্য ছিলেন। আবার মতিয়া চৌধুরী নাম আসছে। এটা হয়েছে কি জানেন, আসলে সত্যি কথা বলতে কি, এগুলি একটা বড় কাজ, একটা সিরিয়াস টাইপের কাজ। কিন্তু শোক প্রস্তাবে কার নাম আসবে কার নাম আসবে না, আমার মনে হয় এটা তারা গুরুত্বই দেয় নাই। বিশেষ করে বিএনপি তো গুরুত্বই দেয় নাই। বিএনপি হিসাব করতে বসে নাই যে কার কার নাম আসা দরকার। পোপের নাম আসছে, দেখেন আপনার ভাই, পোপের নাম আসছে, ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাম আসছে, সিরাজুল আলম খানের নাম আসে নাই। আচ্ছা বাদ দেন সিরাজুল আলম খান, জাফরুল্লাহ যদি নাম আসবে না, আসে নাই, কেন আসলো না? তার মানে তারা এই কাজগুলো নিয়ে সিরিয়াস ছিল না। আমি বরাবর দুঃখ করতাম যে আমরা ইউনিয়ন সরকারকে নিয়ে বলতাম এটাকে নন সিরিয়াস গভর্নমেন্ট মনে করতাম। দেখেন সরকার তো একটা বড় প্রতিষ্ঠান রে ভাই, পুরা দেশের আপনার একটা ছোট্ট সিদ্ধান্তের উপর আমার সংসারটা নির্ভর করতেছে, আমার জীবন তছনছ হয়ে যাচ্ছে আপনাকে ছোট্ট সিদ্ধান্তের উপর। আমার মনে আছে, বুঝছেন, আমরা যখন প্রথম সাংবাদিকতা শুরু করি না, তোর মনে আছে আমাদের আমি যার সঙ্গে চাকরি করতাম প্রথম জনগণে ছিলাম এক সময়, একদম শুরুর দিকে মিস্টার তোয়াব খান ছিলেন। তো উনি আমাদেরকে বলতেন, দেখো তোমার হাতে কলম আছে, তুমি একটা অক্ষর একটা শব্দ উল্টাপাল্টা করে তুমি যদি লেখো, তুমি মাথায় রেখো এটার কারণে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যেতে পারে। তোমার হাতে কলম থাকা মানে তোমার হাতে ওই দায়িত্বটা থাকা। তো এরা সংসদ সদস্য দেশ চালানোর জন্য এরা খেয়াল করবে না এই কাদের উপর। এরা তো 1 মাস পরে গেছে, কিন্তু মানে আপনার নির্বাচিত হওয়ার 1 মাস পরে তারা হয়েছে সংসদ সদস্য। এরা কি হিসাব করে নাই যে আমি কার কার নামে শোক প্রস্তাব নেব? একটা গ্রুপ ছিল না, কারণ করে দায়িত্ব ছিল না। সরকার কি উপলব্ধি করতে পারতেছে যে যাদের উপর আমরা দায়িত্ব দিয়েছিলাম সেই লোকগুলি অযোগ্য, অথর্ব, অথবা আমাদেরকে বিপদে ফেলতে চায়? তারা কি খেয়াল করবে? যদি খেয়াল না করে এই বিপদ আরো সামনের দিকে আসবে। আর জনগণের কাছে আমার বক্তব্য, জনগণ আমরা যেটা বুঝি, আমরা কিন্তু দেখেন আপনাকে ভাই ক্ষমতায় বসাইছি, আপনার সঙ্গে আমি ডেইলি যে মারামারি করব না। আপনাকে দায়িত্ব দিয়েছি, ওই যে আমি গাড়ি একজন ড্রাইভার রাখছি, ড্রাইভার প্রত্যেকটা মুহূর্তে এইটাকে তুমি করলা কেন, ওভারটেক করলা কেন, ধাক্কা দিলাম, এটা তুমি বাম দিকে গেলা কেন, এইগুলো হচ্ছে গাড়ি চালাতে পারবে না। আমি তাকে দায়িত্ব দিয়েছি, বাসায় যাওয়ার পর আমি সিদ্ধান্ত নেব যে তোমার সঙ্গে আমার চুক্তি কন্টিনিউ করব কি করব না। আমাদের এই চুক্তির হলো 5 বছর মেয়াদি। 5 বছর পরে আপনার এই সমস্ত এলেবেলে কাজ যেগুলো আপনারা করতেছেন আনারিপনা, 5 বছর পরে আমরা সিদ্ধান্ত নেব। ওইভাবে মাথায় রাখেন। ওনাকে বলবো ভাই ভুলেন না, ওনাকে বলবো যে ভুলেন না যে কি করছে। বাঙালির সমস্যা জানেন কি, রাগ উঠেও খুব তাড়াতাড়ি, আবার নাইমাও যায় তাড়াতাড়ি। ওনাকে বলবো রাগটা মনের মধ্যে পুষে রাখেন। জি, আমরা একটু বিষয়টা একটু বদলাতে চাই। মানে যেমন আপনাকে একটা প্রশ্ন করবো, কালকে নিশ্চয় আপনি বক্তব্য শুনেছেন যে আমাদের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা যিনি ছিলেন ফরিদ আক্তার, তিনি একটা জায়গায় বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঠেকাতে পারিনি।
যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে 3 দিন আগে নির্বাচন 3 দিন আগে যে চুক্তিটা হয়, তিনি বলেছেন যে সরকারে ছিলেন তিনি, যদিও তিনি বলেছেন যে পোলট্রি তার যে ক্ষেত্রটা সেখানে অনেকগুলো বিষয় ছিল, যুক্তরাষ্ট্র থেকে মাংস আনা, এই বিষয়গুলো নিয়ে তিনি বলছেন তিনি অনেক চেষ্টা করেছেন, তারপরে চুক্তিটা ঠেকানো যায়নি। এই সময়ে এসে এই বক্তব্যটা দেওয়া আপনার কাছে অন্তর্বর্তী সরকারের যে গ্রহণযোগ্যতা সেখানে একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে কিনা? দেখেন, এটার প্রশ্নটা নতুন না। অন্তর্বর্তী সরকারের শক্তির উৎস কি, কিংবা অন্তর্বর্তী সরকার কেন, ভাই বলছিলেন না যে এটা একটা দুর্বল সরকার, আমরা বারবার বলেছি এটা দুর্বল সরকার, এটা একটু সেফ থেকে চলেছে, কোনো রিস্ক নিতে চায় নাই। তো বাংলাদেশের জিওপলিটিক্যাল পজিশন বলেন, অবস্থা বলেন, এখানে তাকে কোনো না কোনো সুপার পাওয়ারের সাথে অ্যালাইন করতে হয়। এবং 24-এর পরবর্তী কিছু মাসে আপনি দেখেছেন যে আমাদের নিকটতম প্রতিবেশী এবং বৃহত্তম প্রতিবেশী, তাদের সাথে আমাদের সম্পর্কটা তাদের পক্ষ থেকেই প্রচণ্ড রকম বিরূপ ছিল, এবং প্রত্যেকটা প্রপোজাল তাদের পক্ষ থেকে এসেছে, প্রত্যেকটা বয়কটের প্রপোজাল তাদের পক্ষ থেকে এসেছে। আমাদের কোনো উপায় ছিল না। পরবর্তীতে দেখা গেছে এগুলো তাদের জন্য বুমেরাং হয়েছে, তাদের জন্য খারাপ হয়েছে। সেই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে অ্যালাইনমেন্টগুলো ছিল সেগুলোর আসলে আমরা তো এখনো স্পষ্ট না, আমরা কিন্তু সবগুলো চুক্তি আমাদের সামনে আসে নাই। অধ্যাদেশগুলো নিয়ে গবেষণার জন্য একটা টিম গঠন করা হয়েছে, সেটার পরে আমরা হয়তো আরো জানতে পারবো। কিন্তু আমার এখানে শুধু একটা কথা, যে যারা একবার উপদেষ্টা ছিলেন তারা দায়িত্ব বা টেনিওর শেষ হয়ে যাওয়ার পরে তারা কি বলবেন বাকি জীবন, এটা তাদেরকে মনে রাখা উচিত। আপনি দেখেছেন যে উপদেষ্টা রিজওয়ানা একটা কথা বলেছেন এবং এই একটা কথার ইফেক্ট কত বড় ছিল, এবং এখানে অনেকগুলো গুজবের একটা সমাপ্তি হয়তো উনি টেনে দিয়েছেন, হয়তো অসচেতন ভাবে। কিন্তু এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে যে তাদেরকে হয় এটাকে ডিফেন্ড করা কিংবা এটাকে ব্যাখ্যা করা পর্যন্ত যেতে হবে, আর না হয় মুখ বন্ধ রাখতে হবে। আগের সরকারের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার তিনি মন্তব্য করেছেন যে সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঠেকাতে পারেনি। এই বিষয়ে আপনার মতামতটা? এটা যদি ঠেকাতে পারেননি তখন বললেন না কেন? উনি তখন বলতে পারতেন না? কারণ উনি তো মন্ত্রী হয়েছিলেন, উপদেষ্টা হয়েছিলেন কার জন্য? ডক্টর ইউনূসকে সেবা দেওয়ার জন্য নাকি জনগণকে সেবা করার জন্য? বলেন। এই ভদ্রমহিলার কথাবার্তা না মানে আমার কাছে এত হাস্যকর লাগে যে উনি বিশাল একসময় বিশাল বামপন্থী আছিলেন আর কি, এখন যে উনি যে সুযোগ পেয়ে লাভ যে মন্ত্রী হয়ে গেছে, উনি তখন বলতেন যে আমরা এটা বিরোধিতা করি। উনি তো ওই দলের প্রতি উনি তো ওনার অনুগত কেউ না, অনুগত ভৃত্য তো না, আচরণ তো করছেন ভৃত্যের মতো। এখন উনি থেকে সরে এসে বিপ্লবী হয়ে গেছেন। এই সমস্ত বিপ্লবীদের আমি মনে করি কি জানেন, এই সমস্ত বিপ্লবীদের উপরে একটা আইন জারি করা উচিত যে তোমরা কোনো কথা বলতে পারবে না, তোমাদের মুখ খোলাই নিষেধ। বহুত ক্ষতি করছো মানুষকে বহুত হতাশ করছো, মানুষকে বহুত ক্ষতি করছো তোমরা। আর না, এনাফ ইজ এনাফ। মানে একজনের সাথে যে এত মানে নীতি কথা ঝাড়ে, দুদিন পরে দেখবেন এরা তো সুর করে বিভিন্ন পত্রপত্রিকায় কলাম লেখা শুরু করছে যে দেশ কত ভালো হইতে পারতো, দেশ যে তোমরা হাতে নিয়ে কি করছো এটা তো দেখে বলেছি। আমি একটা সিম্পল কথা বলি, এই লোকগুলি যে কত বড় মানে আপনার চালিয়ার টাইপের লোক, আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি। ডক্টর ইউনূসের 3-0 তত্ত্ব আছে না? 3-0 তত্ত্বের মধ্যে কি জিনিসটা? 0 কার্বন, 0 আনএমপ্লয়মেন্ট, এই তো, আর 0 পভার্টি। ঠিক আছে, উনি এটা সারা দুনিয়ায় মানে বলে বেড়াইছেন। কেন বলছেন? এই কারণে যে আপনারা এটা বাস্তবায়ন করেন। তো উনি বাস্তবায়ন করেন না কেন? আমার তো কোনো ক্ষমতা ছিল না, আমি তো একজন ব্যাংকার, পারি না। যখন আপনি 1.5 বছরের জন্য ক্ষমতায় গেলেন, আপনি এই 3টা জিনিস বাস্তবায়নের জন্য কি করছেন বলেন? আপনার তো সারা জীবনের সাধনা এই 3-0 থিওরি। এই সাধনার পিছনে আপনি কি কাজটা করছেন, যে কাজটা দেখে মনে হয় যে এই 3-0 থিওরি বাস্তবায়নের জন্য আমি 2 কদম অগ্রসর হয়েছি। সচিব বলে সব প্লাস্টিকের বোতল বাদ দিয়ে কাঁচের বোতল না হয়েছিল। মানে কি অগ্রসর হয়েছে বলেন আপনি? প্লাস্টিক বোতল থেকে কি কার্বন হয়? ওটা পুড়লে পরে হয়। এগুলি বলে তো লাভ নেই রে ভাই। তো এখন আপনি কি করছেন বলেন না? কিচ্ছু করেন নাই। তো এগুলো হলো কি বলার জন্য বলে, এরা হলো গিয়ে জানেন কথার ফেরিওয়ালা। কথার ফেরিওয়ালা বুঝেন? কথার ফেরিওয়ালা। ওই যে আগে দেখতাম গুলিস্তানে যে ডুগডুগি বাজে ওষুধ বেচত, তো এরা ওই ডুগডুগি বাজায় বরাবর। এই ফরিদ আক্তার আগে ওনার এই যে উবিনি
তারপরে কি কি দিয়ে আপনার ওরা একটা ম্যাগাজিন ছিল দেখলাম চিন্তা, মাঝে মাঝে কিনা টাকা দিয়ে কিনা পড়তাম, এখন আমার মায়া লাগে টাকা করে আমার অপচয় হয়েছে। তো এই যে এরা এগুলি করতো বসে বসে, নয়া কৃষি আন্দোলন সব ডুগডুগি। নিজের জীবনে প্রয়োগ করে দেখান জি। আপনি কি করতে পারছেন। যে লোক রাজনৈতিক ভাবে কথা বলে, রাজনৈতিক থিওরি দেয়, কিন্তু নিজের জীবন তার অন্যরকম, সেটা আপনি বিশ্বাসই করবেন না।